প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস অপ্রতিরোধ্য এবং অপরাজেয়। কোনো দলেরই ক্ষমতা নেই যে এবার প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসে চ্যালেঞ্জ করতে পারে। জেতা ম্যাচও যে হেরে যেতে পারে, আবার হারা ম্যাচও যে জিতে যেতে পারে, এটা প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসকে দেখলেই খুব সহজে বোঝা যায়। আগের দিন তেমন তারা যেমন একটা ফাইটিং স্কোর করলো সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে, সেখানে তারা 245 রান করলো। অথচ সেই 245 রান তাড়া করতে নেমে হেসে খেলে কীভাবে সানরাইজার হায়দ্রাবাদ তারা মাত্র 2 উইকেট হারিয়ে 8 উইকেটের ব্যবধানে পাঞ্জাব কিংসে পরাজিত করে সেই ম্যাচ জিতে নিল। তার 3 দিন পরের ঘটনা, মাত্র 111 রান করেও কীভাবে নিজেদেরকে ডিফেন্ড করতে হয় সেটা দেখিয়ে দিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন যে শ্রেয়াস আয়ার, এবার যে আইপিএলে যে সেরা ক্যাপ্টেন, সেটা তিনি নিজেকে আরও একবার প্রমাণ করলেন। এবং শ্রেয়াস আয়ারের পেছনে 26.75 কোটি টাকা ব্যয় করে প্রীতি জিন্তা যে ভুল করেনি, সেটা তিনি নিজের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র 111 রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। ছোট ছোট দুটো ইনিংস ছাড়া আসলে উল্লেখ করার মতন কোনো বড় ইনিংস সেদিন কেউ খেলতে পারেনি। সর্বসাকুল্যে 111 রান তুলতে সক্ষম হয়। 112 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম 6 ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতে 55 রান তুলে ফেলে কেকেআর, এবং তারা হারায় মাত্র 2টা উইকেট। হাতে তাদের এখনও 8টি উইকেট এবং সামনে এখনও 14টা ওভার পড়ে রয়েছে। রান মাত্র ওই সামান্য, টার্গেট মাত্র মামুলি, কিন্তু সেই সামান্য টার্গেট, সেই মামুলি টার্গেটে তাদের কাছে যেন সেই সুদূর চীনের মতন দূরত্ব নিয়ে আসলো। তারা কোনোভাবেই যেন তারা সেই গন্তব্যে পৌঁছাতে পারল না, এবং শেষ পর্যন্ত 16 রানের ব্যবধানে তাদেরকে হারতে হলো। এই হারের পেছনে মূল দায়ীটা কি যজুবেন্দ্র চাহালের ওই অনবদ্য স্পিন বোলিংটা, নাকি মার্কো জানসেনের শেষের দিকে 2টা উইকেট লাভ করা, নাকি কলকাতা ব্যাটসম্যানদের ব্যর্থতা? মূল দায়ীটা কোনটা? এই ম্যাচের টার্নিং পয়েন্টটা কোন জায়গায়? যে কোন কারণে মূলত আসলে কেকেআর নাইট রাইডার্সের সাথে ম্যাচটা হারলো? মূল কারণ সেটা হচ্ছে নার্ভাসনেস, অর্থাৎ অতি আত্মবিশ্বাস কেকেআরকে এই ম্যাচে ভরাডুবি করতে বাধ্য করেছে। 10 থেকে 11 ওভারের মধ্যে তারা ম্যাচটা শেষ করে দেবে, এবং তারা রান রেট বাড়িয়ে নেওয়ার মাধ্যমে তারা পয়েন্ট টেবিলে প্রথম 4-এর ভিতরে থাকতে চায়। এভাবে মূলত তারা কিন্তু ব্যাট করতে থাকে। যদিও প্রথম দিকে তারা সফল হয়েছিল, 6 ওভারে 55 রান তুলে সক্ষম হয় মাত্র 2 উইকেট হারিয়ে, কিন্তু এরপরেই তারা তাদের পথ হারিয়ে ফেলে এবং একের পর এক উইকেট হারাতে থাকে। এরপর এক উইকেট হারানোর পরও তারা কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং থেকে ফিরে আসেনি। তারা সেই আক্রমণাত্মক ব্যাটিংই করেছে এবং শেষ পর্যন্ত তারা উইকেট হারাতেই থেকেছে। যদি তাদের ন্যাচার প্লেটা খেলতো তাহলে কিন্তু তারা আউট হতো না, এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথেই তারা সিঙ্গেল রোটেট করে কিন্তু এই ম্যাচটা জিতে চলে আসতে পারত। অথচ সকলের উদ্দেশ্য ছিল ওভার বাউন্ডারি মারা, আক্রমণাত্মক ব্যাটিং করা। এই আক্রমণাত্মক ব্যাটিং করে এবং ওভার বাউন্ডারি হাত কাটতে যেই মূলত তাদের খেয়ে হারাতে হয়েছে এবং তাদের পরাজিত হতে হয়েছে। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসের কাছে 16 রানে তারা হারল মূলত তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে। তো এই ম্যাচের টার্নিং পয়েন্ট মূলত যজুবেন্দ্র চাহালের ওই 4 উইকেট নয়, এবং মার্কো জানসেনের 2 উইকেটও নয়। এখানে এই ম্যাচটা মূলত হেরেছে কলকাতা নাইট রাইডার্স তারা নিজেদের কারণে। তারা নিজেরা নিজেদের ভুলে নিজেদের পায়ে কুড়াল মেরেছে। এতটা রান রেট বাড়ানোর প্রয়োজন ছিল না। যখন 2-3টে উইকেট পড়ে গেল বা 3-4টে উইকেট পড়ে গেল, তখনও তো কলকাতার ব্যাটিং লাইন আপটা তো অনেক লম্বা। হর্ষিত রানাও অনেক সুন্দর ব্যাট করতে পারে। রামানদীপ সিংয়ের আউটটা খুবই একটা বাজে একটা আউট হয়েছিল। রামানদীপ সিংয়ের ওই সময় ওইভাবে কোনোভাবেই ব্যাট করা ঠিক হয়নি। তারও উচিত ছিল রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করা এবং উইকেট রোটেট করে সবসময় আন্দ্রে রাসেলকে স্ট্রাইকে রাখা, কিন্তু এই কাজটা রামানদীপ সিং করতে পারেনি, যার কারণে আন্দ্রে রাসেলের শেষ প্রচেষ্টাটাও ব্যর্থ হয়, এবং শেষ পর্যন্ত কলকাতা আইপিএল ইতিহাসে সবথেকে বাজে একটা পরাজয়ের মুখোমুখি হলো। এবং তারা 2025 সিজনে যে অন্যতম এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দাবিদার ধরা হচ্ছিল, তারা সেখান থেকে আরও ছিটকে গেল, এবং তারা ক্রমেই কোয়ালিফাই করার যে পথটা সেটা তারা আরও কঠিন করে তুলল।